1938 সালে জাপান বিজ্ঞানীরা, যাদের নাম ছিল ওটো হান এবং ফ্রিজ স্ট্রাসমান, এই দুজন একটি বিপজ্জনক আবিষ্কার করেন। তারা আবিষ্কার করলেন যে যখন একটি সিঙ্গেল ইউরেনিয়াম অ্যাটম স্প্লিট হয়, তখন এর থেকে অনেক বিশাল একটি এনার্জি রিলিজ হয় এবং একটি চেন রিয়াকশন শুরু হয়ে যায়। অর্থাৎ এমন একটি বোমা যা ভয়ঙ্কর ধ্বংস নিয়ে আসতে পারে। এই প্রসেসকে এই বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিশন নাম দিলেন। এটি এমন একটি আবিষ্কার ছিল যা মানবতা ভবিষ্যৎ বদলে দিল। এই আবিষ্কারের 1 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, যেখানে নাসিরা ইহুদিদের বড় স্কেলে গণহত্যা করলো। এটা দেখে সেই সময় আমেরিকার ভয় লাগতে শুরু করলো যে কোথাও নাসিরা নিউক্লিয়ার বোম বানিয়ে না ফেলে, কারণ তারা যদি নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলে তাহলে এতে আমেরিকা এবং বাকি দেশগুলো বিপদে পড়ে যেত। এই সময় আমেরিকা জাপানের সাথে যুদ্ধ লড়ছিল এবং জাপান হার মানতে রাজি ছিল না। এই যুদ্ধে আমেরিকার হাজার হাজার সৈন্য মারা গিয়েছিল। তাই আমেরিকা নিউক্লিয়ার বোম বানানোর সিদ্ধান্ত নিল, যাতে সে জাপানের হাঁটু গেড়ে দিতে পারে। যখন অ্যালবার্ট আইনস্টাইন এটার কথা জানতে পারলেন, তখন তিনি সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কে একটি চিঠি লিখলেন এবং তাকে নিউক্লিয়ার সম্পর্কে সতর্ক করলেন। কারণ অ্যালবার্ট আইনস্টাইন এটা জানতেন যে এতে পুরো দুনিয়া বিপদে পড়ে যাবে। কিন্তু আমেরিকা নিউক্লিয়ার বোম বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এবং তারা ম্যানহাটন প্রজেক্ট শুরু করলো, যা দুজন মানুষ লিড করছিলেন। একজনের নাম ছিল এনরিকো ফের্মি এবং দ্বিতীয়জন ছিলেন রবার্ট ওপেনহাইমার, যিনি ছিলেন একজন ইহুদি এবং তার এই ভয় ছিল যে যদি নাসিদের হাতে এই নিউক্লিয়ার বোম লেগে যায় তাহলে আমাদের ইহুদিদের রক্ষা নেই। তিনি ম্যানহাটন প্রজেক্ট লিড করলেন এবং নিউক্লিয়ার বোম বানানো শুরু করে দিলেন। এবং 3 বছরের পরিশ্রমের পর 1945 সালে আমেরিকা নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলল। Now I am become death, the destroyer of worlds. তারপর 1945-এ আমেরিকা জার্মানির দুটি বড় শহরের উপর নিউক্লিয়ার বোম ফেললেন, একটি হিরোশিমা এবং দ্বিতীয়টি নাগাসাকি, যেখানে হাজার হাজার মানুষের প্রাণ গেল। এবং এরপর জার্মান আত্মসমর্পণ করলো। Proceed in the discharge of my responsibilities with justice and tolerance. এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। কিন্তু এই যুদ্ধের পর থেকে নিউক্লিয়ার বোম বানানোর রেস শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়ার দুটি সুপার পাওয়ার ছিল, একটি ছিল আমেরিকা এবং দ্বিতীয়টি ছিল সোভিয়েত ইউনিয়ন। যখন আমেরিকার কাছে নিউক্লিয়ার বোম এলো, তখন সোভিয়েত ইউনিয়ন কিভাবে পিছিয়ে থাকতে পারত? এর 4 বছর পর 1949 সালে সোভিয়েত ইউনিয়ন ম্যানহাটন প্রজেক্ট গুপ্তচর ভিত্তি করে সিক্রেট চুরি করে নিজের প্রথম নিউক্লিয়ার বোম বানিয়ে ফেললো। এরপর ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এরা সবাই একে একে নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে ফেললো। তারপর চীনকেও সোভিয়েত ইউনিয়ন সাহায্য করলো এবং তাদের কাছেও নিউক্লিয়ার বোম এসে গেল। কারণ এখন নিউক্লিয়ার ওয়েপন ধ্বংসের জন্য নয়, বরং প্রতিটি দেশের নিজের নিরাপত্তার জন্য দরকার ছিল। যার কাছে নিউক্লিয়ার ওয়েপন ছিল সেই দেশই নিরাপদ ছিল। কিন্তু তখন পর্যন্ত ভারতের কাছে নিউক্লিয়ার ওয়েপন ছিল না। তারপর 1974 সালে ভারত, আমেরিকা এবং কানাডাকে বলল যে তারা একটি শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করতে চায়, অর্থাৎ তারা নিউক্লিয়ার ওয়েপন থেকে এনার্জি তৈরি করতে চায়। এর জন্য তাদের সিভিলিয়ান রিঅ্যাক্টর দেওয়া হোক। তাই আমেরিকা এবং কানাডা ভারতকে এই রিঅ্যাক্টর দিয়ে দিল। কিন্তু ভারত 1974 সালে প্রথম নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করলো, যাকে স্মাইলিং বুদ্ধা বলা হয়, এবং এরপর থেকেও ভারতের কাছেও নিউক্লিয়ার ওয়েপন চলে এলো। কিন্তু এটা দেখে আমেরিকা এবং কানাডার মতো দেশগুলো ভারতের প্রতি প্রচন্ড রাগান্বিত ছিল। যখন ভারত তার প্রথম নিউক্লিয়ার টেস্ট করলো, তখন এটা পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা ছিল, কারণ পাকিস্তানের জন্য ভারত একটি হুমকি ছিল। তারপর ভারতের কাছে নিউক্লিয়ার ওয়েপন চলে আসাটা পাকিস্তান কখনো মেনে নিতে পারতো না। কিন্তু 1971-এর যুদ্ধের পর থেকে নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করে দিয়েছিল, কারণ এই যুদ্ধে পাকিস্তান ইস্ট পাকিস্তান, যা আজ বাংলাদেশ, তা নিজের হাত থেকে হারিয়ে ফেলেছিল। এটা দেখে জুলফিকার আলী ভুট্টো মুলতান শহরে একটি মিটিং ডাকলেন
যেখানে 50 জন পাকিস্তানি বৈজ্ঞানিক উপস্থিত ছিল। জুলফিকার আলী ভুট্টো তাদের জিজ্ঞাসা করলেন, আমি কি নিউক্লিয়ার বোম বানাতে পারি? এটা শুনে বেশিরভাগ বিজ্ঞানীরা বলল, এটা বানাতে 5 থেকে 7 বছর লেগে যাবে। ভুট্টো বললেন, যে কোনো পরিস্থিতিতে নিউক্লিয়ার বোম বানাতেই হবে। তারপর পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান করা হলো মুনির আহমেদ খানকে, এবং এভাবে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেল। কিন্তু পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম বানানোর জন্য টেকনোলজি ছিল না। নিউক্লিয়ার বোম বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ হলো ইউরেনিয়াম এনরিচমেন্ট, যার জন্য সেন্ট্রিফিউজ লাগে। কিন্তু পাকিস্তানের কাছে ইউরেনিয়াম এনরিচমেন্ট সংক্রান্ত বিশেষ জ্ঞান ছিল না, তাই এই প্রোগ্রামটা খুব দ্রুত এগোচ্ছিল না। কিন্তু যখন ভারত তার প্রথম নিউক্লিয়ার টেস্ট করলো, তখন জুলফিকার আলী ভুট্টো ঠিক করে ফেলেছিলেন যে পাকিস্তান যে কোনো পরিস্থিতিতে নিজেদের নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে ছাড়বে। জুলফিকার আলী ভুট্টো এই সময় নিজেই বলেছিলেন যে যদি ভারতের কাছে নিউক্লিয়ার বম থাকে তাহলে পাকিস্তানও যে কোনো পরিস্থিতিতে বানাবে, এমনকি আমাদের ঘাস খেতে হলেও খাবো। কিন্তু পাকিস্তানের কাছে তখনও সেই জ্ঞান ছিল না যা দিয়ে সে যত তাড়াতাড়ি সম্ভব নিউক্লিয়ার ওয়েপেন বানাতে পারে। কিন্তু তারপর একদিন জুলফিকার আলী ভুট্টো তার অফিসে একটি চিঠি পান। যেই তিনি চিঠিটি খুললেন, তিনি এটা দেখে অবাক হয়ে যান, কারণ এই চিঠিতে অনেকগুলো ব্লুপ্রিন্ট থাকে। এতে সেন্ট্রিফিউজের ডিজাইন থাকে এবং নিউক্লিয়ার টেকনোলজির ম্যাপ থাকে। এই চিঠি তাদের কাছে একজন মানুষের পক্ষ থেকে আসেন, যার নাম ছিল ডক্টর আব্দুল কাদের খান। তিনি এই চিঠিতে লিখলেন যে তিনি পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের সফল করতে পারবেন, কারণ তিনি নেদারল্যান্ডের ইউরেনিয়াম এনরিচমেন্ট একটি ডিপার্টমেন্টে চাকরি করতেন এবং তার কাছে প্রতিটি ধরনের ডিজাইন এবং ব্লুপ্রিন্ট পর্যাপ্ত অ্যাক্সেস আছে। জুলফিকার আলী ভুট্টো তাকে ইসলামাবাদে ডাকেন। আব্দুল কাদের খান সঙ্গে সঙ্গে পুরো প্রস্তুতি নিয়ে ডিজাইন এবং ব্লুপ্রিন্ট সহ সোজা পাকিস্তানে ফিরে আসেন এবং তারপর তিনি জুলফিকার আলী ভুট্টোর সাথে সাক্ষাৎ করেন। জুলফিকার আলী ভুট্টো তাকে পুরো রিসোর্স এবং ক্ষমতা দেয়। এরপর ডক্টর আব্দুল কাদের খান ইসলামাবাদের কাছে কাহটাতে একটি ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরি সেট আপ করেন। ডক্টর আব্দুল কাদের খান ব্ল্যাক মার্কেট থেকে সেন্ট্রিফিউজ পার্ট আনান এবং এভাবে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের কাজ দ্রুত শুরু হয়ে যায়। যখন আমেরিকা পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের কথা জানতে পারলেন, তখন সে পাকিস্তানের উপর সংসদ বসিয়ে দেয় এবং পুরো দুনিয়ার পক্ষ থেকে পাকিস্তানের উপর চাপ আসে যে সে নিজের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করে। পাকিস্তানের জন্য সমস্যা বাড়তে থাকে, কিন্তু তারপরও ডিসেম্বর 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। এটা দেখে আমেরিকা রাতারাতি নড়ে চড়ে ওঠে, কারণ যদি সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ঢুকে গিয়ে থাকে তাহলে আমেরিকা কিভাবে পিছিয়ে থাকতে পারে। এখন আমেরিকা ও আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ লড়তে হবে, যার জন্য তার আফগানিস্তানের কোনো কাছাকাছি দেশের সাথে সম্পর্ক ভালো করতে হবে। এটা দেখে আমেরিকা পাকিস্তানের উপর বসানো সংসদকে তুলে নেয়। এই সময় আমেরিকার সিকিউরিটি অ্যাডভাইজার প্রেসিডেন্টকে বললেন যে এখন আমাদের জন্য পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম এত বড় হুমকি নয়, বরং আফগানিস্তান বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের পাকিস্তানের সাহায্য দরকার। এবং তাই হলো আমেরিকা পাকিস্তানের মধ্যে আফগানিস্তান মুজাহিদ্দিনের অস্ত্র দিল এবং বিনিময়ে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম সহজেই চলতে থাকলো। এই সময় জেনারেল জিয়া আমেরিকা সফর করলেন, যেখানে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তার প্রশংসা করলেন এবং বললেন যে জিয়া আমাদের বিশ্বাস দিয়েছেন যে তিনি নিউক্লিয়ার বোম বানাচ্ছে না এবং আফগানিস্তানের যুদ্ধ আমাদের সাহায্য করবেন। জেনারেল জিয়া এই যুদ্ধে প্রচুর ডলার আয় করেন। আমেরিকা পাকিস্তানের অর্থনীতি অনেক সমর্থ দিল। আমেরিকার সাথে সৌদি আরবও পাকিস্তানের আর্থিকভাবে সাহায্য করছিল এবং চীনও পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামে সাহায্য করছিল। এবং এই পুরো সময়কালে সিআইএ ভালোভাবেই জানতো যে পাকিস্তান নিউক্লিয়ার বোম বানাচ্ছে, কিন্তু তারা কিছু বলেনি, কারণ তাদের আফগানিস্তানের যুদ্ধ পাকিস্তানের সাহায্য দরকার ছিল। কিন্তু পাকিস্তানের এই নিউক্লিয়ার প্রোগ্রামের উপর ভারতের পাশাপাশি আরেকটি দেশেও নজর ছিল এবং সেটা ছিল ইসরায়েলের। ইসরায়েলে 1970 সাল থেকে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের উপর নজর রেখেছিল। যখন 1970 সালে জেনারেল জিয়া এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার বানানোর কথা ভেবেছিল, তখন তাদের এই ইচ্ছা ছিল যে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপেন শুধু পাকিস্তানের নয়, বরং সমস্ত ইসলামিক দেশের নিউক্লিয়ার ওয়েপেন হবে, যাকে তারা ইসলামিক বোমা নাম দিয়েছিলেন। এবং ইসরায়েলে এটা একদমই সহ্য হচ্ছিল না যে কোনো ইসলামিক দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপেন আসুক। ইসরায়েলে 1981 সালে ইরাকে
উশিকান নিউক্লিয়ার রিঅ্যাক্টরকেও বোমা মেরে ধ্বংস করে দিয়েছিল। যে কোনো ইসলামিক দেশে নিউক্লিয়ার ওয়েপেন পেতে দিতে চাইতো না। যখন ইসলামের পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের কথা জানতে পারলো, তখন সে ভারতের সাথে মিলে পাকিস্তানের কাহটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করার পরিকল্পনা করলো। ইসরায়েলের এবং ভারত একটি জয়েন্ট অপারেশন করতে চেয়েছিল। তারা জামনগর এয়ারবেস থেকে F-16 ফায়ার জেনারেট মাধ্যমে গিয়ে পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু যখন পাকিস্তান এটা জানতে পারলো, তখন পাকিস্তানের নিউক্লিয়ার বৈজ্ঞানিক মুনির আহমেদ খান ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান রাজা রামান্নাকে ভিয়েনার একটি আন্তর্জাতিক মিটিয়ে খোলাখুলিভাবে সতর্ক করলেন যে যদি ভারত পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ করে, তাহলে পাকিস্তান ভারতের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ধ্বংস করে দেবে। ইন্দিরা গান্ধী প্রথমে পাকিস্তানের উপর হামলা এই পরিকল্পনার অনুমোদন দিয়েছিলেন, কিন্তু পরে তিনি তার সিদ্ধান্ত ফিরিয়ে নিলেন, কারণ তার ভয় ছিল এতে একটি সম্পূর্ণ যুদ্ধ বেঁধে যেতে পারে। তার উপর এই সময় আমেরিকাও পাকিস্তানের সাথে দাঁড়িয়েছিল। ইন্দিরা গান্ধী এই ঝুঁকি নিতে চাননি। CIA জেনারেল জিয়াকে এই হামলার খবরও দিয়েছিল এবং US ডিপার্টমেন্ট ভারতকে সতর্ক করেছিল যে যদি সে পাকিস্তানের আক্রমণ করে, তাহলে আমেরিকাও এর জবাব দেবে। তারপর 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর এই পরিকল্পনা শেষ হয়ে গেল। কিন্তু যে 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে ফিরে গেল, তখন এরপর আমেরিকা পাকিস্তানকে একদম ছেড়ে দিল। এমনকি 1990 সালে প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম না থাকার সার্টিফিকেট দিতে পর্যন্ত অস্বীকার করলেন এবং তারপর পাকিস্তানের উপর আবার শাসন বসিয়ে দিলেন এবং পাকিস্তানের আর্থিক সাহায্য বন্ধ করে দিলেন। কিন্তু পাকিস্তান এই সময়ের মধ্যে নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলেছিল এবং শুধু একটি নয়, বরং 6 থেকে 10টি নিউক্লিয়ার বোম ছিল এবং এই কথা আমেরিকার ইন্টেলিজেন্সরাও জানত। এর 4 বছর পর আগস্ট 1994 সালে নওয়াজ শরীফ প্রকাশ্য পুরো দুনিয়ার সামনে সার্টিফাই করলেন যে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম আছে। যখন আমেরিকা এটা জানতে পারলো, তখন তারা আবার পাকিস্তানের সাথে হাত মেলানোর চেষ্টা করলো। তারপর পাকিস্তানের আর্থিকভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করলো যাতে পাকিস্তান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করে দেয়। কিন্তু কথা মিল না থাকার কারণে এই সময় বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী ছিলেন এবং বিল ক্লিনটন তার সাথে ডিল করার চেষ্টা করেছিল। কিন্তু 1996 সালে বেনজির ভুট্টোকে দুর্নীতির অভিযোগ লাগিয়ে সরিয়ে দেওয়া হলো এবং পরের বছর নওয়াজ শরীফ আবার প্রধানমন্ত্রী হয়ে গেল। এই সময় ভারত আবার নিউক্লিয়ার টেস্ট করার প্রস্তুতি নিচ্ছিল এবং তারপর 1998 সালে ভারত CIA স্যাটেলাইট থেকে বাঁচিয়ে 5টি আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট করে। এটা দেখে আমেরিকা ভালোভাবে বুঝে গেল যে এখন পাকিস্তান পিছিয়ে থাকবে না এবং তাই হলো পাকিস্তানও নিউক্লিয়ার টেস্ট করার প্রস্তুতি নিল। আমেরিকা পাকিস্তানকে অনেক অফার দিল যাতে সেই নিউক্লিয়ার টেস্ট বন্ধ করে। আসলে বিল ক্লিনটন নওয়াজ শরীফকে বিলিয়নের অফার দেন এবং বিনিময়ে বললেন যে আমেরিকা পাকিস্তানকে আর্থিকভাবে সমর্থন দেবে। কিন্তু নওয়াজ শরীফ এই অফারগুলো প্রত্যাখ্যান করে নির্দেশ দেন যে নিউক্লিয়ার টেস্ট চালিয়ে যাওয়া হোক। ইসরায়েলিও পাকিস্তানের উপর আক্রমণের পরিকল্পনা করে। আসলে অনেক ইসরায়েলি ফাইটার্স যেটো পাকিস্তানের এয়ারবেসে দেখা যায়। কিন্তু তারপর মে 1979 সালে পাকিস্তান বেলুচিস্তানে 5টি নিউক্লিয়ার ডিভাইস ডেটোনেট করেন এবং এর 2 দিন পরে পাকিস্তান আবার টেস্ট করেন এবং 5টি সফল পারমাণবিক পরীক্ষা করে এবং এভাবে পাকিস্তান দুনিয়ার প্রথম ইসলামিক নিউক্লিয়ার দেশ হয়ে যান। কিন্তু পাকিস্তানের এই টেস্টকে ইউরোপিয়ান ইউনিয়ন নিন্দা করেন। আমেরিকাও পাকিস্তানের উপর সংসদ বসায়, কিন্তু অন্যদিকে পাকিস্তানের শহরগুলো আনন্দ পালন করা হচ্ছিল, কারণ 26 বছরের পরিশ্রমের পর পাকিস্তান অবশেষে একটি নিউক্লিয়ার পাওয়ার হয়ে গিয়েছিল। এই কারণে 28 মে পাকিস্তানে ইয়াউমে তাকবীর নামে পালন করা হয় এবং এর কৃতিত্ব একজন মানুষকে, যার নাম ছিল ডক্টর আব্দুল কাদের খান। তিনি ভারতের ভোপালের জন্মগ্রহণ করেছিল, কিন্তু দেশভাগের পর তিনি পাকিস্তানে চলে আসে, কিন্তু পাকিস্তানের মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শিক্ষা লাভ করে এবং তারপর ইউরোপে চলে যায়। সেখানে তিনি বার্লিন ইউনিভার্সিটি
ডেফট ইউনিয়ন অফ টেকনোলজি এবং ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লিউভেন থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ডক্টরেট সম্পন্ন করার পর তিনি নেদারল্যান্ডের ইউনিয়নকে ডিপার্টমেন্টে চাকরি পান, যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা হতো, যা নিউক্লিয়ার বোম বানানো গুরুত্বপূর্ণ ফেজ। এখানে তিনি ম্যাথ এবং ডিজাইন পর্যন্ত অ্যাক্সেস পান এবং তিনি এটা জানতে পারেন যে কোনো কোম্পানি সেন্ট্রিফিউজের পার্টস বানায়, যা পরে তার অনেক সঙ্গীর কাজে লাগে। যখন তিনি ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্ট দেখলেন, তখন তিনি জুলফিকার আলী ভুট্টোকে চিঠি লিখলেন। তারপর তিনি পাকিস্তানে ফিরে আসে, কিন্তু ডাচ স্পাইট এজেন্সিগুলো তার উপর আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু তার বায়োমেট্রিক দেরি কারণে কিছু করতে পারেননি। ডক্টর আব্দুল কাদের খান পাকিস্তানে নিউক্লিয়ার প্রোগ্রাম সফল করে এবং এরপর তিনি ইরান এবং লিবিয়ার মতো ইসলামিক দেশগুলোকেও নিউক্লিয়ার টেকনোলজি দিতে সাহায্য করেন, কারণ ডক্টর আব্দুল কাদের খানের বিশ্বাস ছিল যে পাকিস্তানের নিউক্লিয়ার বোম সমস্ত ইসলামিক দেশের কাছে আসা উচিত। তিনি চাইতেন যে প্রতিটি মুসলিম দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপেন থাকুক, যাতে মুসলমানরা শক্তিশালী হতে পারে। তিনি ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রামের কড়া বিরোধী ছিল, কারণ ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকা কিছু বলেনি এবং মুসলিম দেশগুলো নিউক্লিয়ার ওয়েপেন বানানোতে সবার ভয় লাগে। কিন্তু দুঃখের বিষয়, আজ তাকে পাকিস্তানে খুব কম মনে রাখা হয়। যদি ডক্টর আব্দুল কাদের খান না থাকতেন, তাহলে পাকিস্তানের অবস্থা ইরানের মতো হতো।